এই যে এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেল থেকে আমি মেহের বলছি। নিত্য নতুন গল্প পেতে এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আর হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। কান্না করে রাতে লেট করে ঘুমিয়েছো, আবার এই কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে বসে আছো। ইউ আর হার্টিং ইয়োর সেলফ শিয়া। সিয়াশা মরিন হাসে, বলে, আমি তো ঘুমাইনি। অপর পাশ থেকে দীর্ঘতর এক নিঃশ্বাসের শব্দ শোনা গেল। মৃদু কণ্ঠে শুধায়, কিছু বলবে? সিয়াশার ঠোঁট দুটো তীর তীর করে কেঁপে উঠল। অনুরোধের সুরে বলল, দর্পণ, লিফট দ্য জব প্লিজ। এই একটা পন্থাই রয়েছে, তাই তো ছুটে এসেছে লোকটার কাছে। তাকে হারিয়ে ফেলতে হবে এমন কোনো কাজ লোকটা কখনো করবে না। তবে তাকে পুরোপুরি মিথ্যা প্রমাণ করে দিয়ে সাথে সাথে কাটকাট জবাব সিয়াশার কানে এসে বাড়ি খেল। ইটস নট পসিবল। কণ্ঠটা ঠিক গতকাল রাতের মতো রুক্ষ শোনালো। সিয়াশা কাঠ হয়ে বসে থাকে দর্পণের জবাবে। এই পরিস্থিতিতে সিয়াশা কখনোই এমন জবাব প্রত্যাশা করেনি। ম্লান হেসে বলল, দেন লিফট মি। অপর পাশ থেকে কোনো আওয়াজ শোনা গেল না। শেষ আশাটুকুও যখন থাকলো না, সিয়াশা সর্বহারা এক পথিকের ন্যায় হো হো করে হেসে উঠল, অথচ চোখে তার অশ্রু। প্রথম প্রশ্নের জবাব কত অকপটে নির্দ্বিধায় দিয়ে দিলেন দর্পণ, অথচ দ্বিতীয় প্রশ্নের জবাব দিতে আপনাকে ভাবতে হচ্ছে। আমার নির্ঘুম রাত আমায় যতটা না আঘাত করছে, তার থেকেও আপনার নীরবতা বেশি আঘাত করছে দর্পণ। আমার ব্যাপারে আপনার এত নীরবতা, নির্লিপ্ততা আমার কাছে অপ্রত্যাশিত। তেমনি অপ্রত্যাশিত আমাদের প্রণয়ের পরিণতি। এমনটা তো হওয়ার কথা ছিল না দর্পণ। আপনি তো বলেন আমি আপনার পরিবার, আপনার ভালোবাসার মানুষ, তবে ভালোবাসার মানুষকে নিজের করে রাখতে হয়। এটা কি আপনি জানেন না? দিন শেষে এটাই সত্য যে আই এম নট ইউর অনলি চয়েস। আই লিভ অর ডাই, ইট ডাজন্ট ম্যাটার টু ইউ, বাট ইউর জব হ্যাজ টু বি সিকিউর। এটা একদম সহ্য হচ্ছে না আমার দর্পণ। কেন আমি আপনার একমাত্র চয়েস নই? কেন? মেয়েটি হাউমাউ করে কাঁদতে কাঁদতে অভিযোগ করছে, অথচ অপর পাশ তখনও নিশ্চুপ, নীরব বা খাড়া। মেয়েটি যখন তাকে খুব প্রয়োজন ছিল, তখনই লোকটা নিজের কর্তব্য পরায়ণতা ভুলে গিয়েছে, তার সঙ্গ ছেড়ে দিয়েছে। আচমকাই সিয়াশা কান্না থামিয়ে দেয়, ব্যস্ত কণ্ঠে উদ্ভ্রান্তের মতো করে বলে, ওহ, আপনি হয়তো ব্যস্ত, তাই না? আমি আবারও আপনাকে বিরক্ত করছি। আমি এক্সট্রিমলি সরি মেজর দর্পণ এহসান। আমি আর কখনোই আপনাকে বিরক্ত করব না, সেই রাইট আমার নেই। আপনার জীবনের এক এবং একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কাজ। আপনার মতো এত বড় একজন সৎ, ন্যায়, নিষ্ঠাবান, কর্মপরায়ণ মেজরকে বিরক্ত করার কোনো রাইট নেই। আমি হলাম ভালোবাসা প্রিয় এক মানুষ, আর আপনি ভালোবাসা বিমুখ। আমার আপনার পথ ভিন্ন, আকাশ সমান ফারাক। আপনি ভালোবেসে চূড়ান্ত পর্যায়ে এসে হাত ছেড়ে দেন, আর আমি সেই হাত আঁকড়ে ধরার জন্য লড়াই করে যাই। আমি একটা বোকা। আবারও দুঃখিত মেজর, আপনাকে আমি আর কখনোই বিরক্ত করব না। পারলে ভুলে যাবেন ভালোবাসা প্রিয় এই আতপাগলকে। আমাকেও ভুলতে দেবেন, আর কখনো আমার চোখের সামনেও আসবেন না। কান্নারত গলায় মেয়েটি চেঁচিয়ে চেঁচিয়ে বলল। শেষ সম্বলটুকুও যখন হারিয়ে যায়, তখন মানুষ বুঝি এমন উন্মাদ হয়ে যায়। দর্পণের বুকের ভেতরটা কেঁপে উঠল মেয়েটির চিৎকারে। তবুও নির্দয়ের মতো উপেক্ষা করে সেই চিৎকার, সেই অনুনয়, মেয়েটিকে আগলে নেওয়ার অনুনয়। শীতল কণ্ঠে ছোট্ট একটি শব্দ বলল, ওকে। কান থেকে ফোন নামিয়ে সিয়াশা অবাক পানে তাকিয়ে থাকে ফোনটির দিকে। লোকটি কি ওকে বলল? মস্তিষ্ক যেন শূন্য প্রায় সিয়াশার। আসলে ওকে শব্দটি কি অর্থ বহন করে? দর্পণ ঠিক আছে কিভাবে বলতে পারে? তড়িৎ গতিতে ফোনটি আবারও কানে তুলে বলল, আপনি কি বলেন এবার একটু বলবেন? আপনি কি ওকে বলেছেন? কেন বলেছেন? আপনি কিভাবে ওকে বলতে পারলেন দর্পণ? এটা তো আপনার বলা উচিত নয়। আপনি তো বলবেন, সিয়া এমন বলো না, আমি সবসময় তোমার পাশে আছি, তুমি ভয় পেও না, কেউ তোমাকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। তবে আপনি এইগুলো বলছেন না কেন দর্পণ? বলুন, বলুন না, বলুন। চিৎকার করে বলতে বলতেই সিয়াশা ছুঁড়ে মারে কান থেকে ফোনটা। মুহূর্তেই সোনালো ফুল গাছটির সাথে সজোরে বাড়ি খেয়ে চুরচুর হয়ে গেল ফোনটি। সিয়াশা কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে ওঠে, আমি কেন আপনার একমাত্র চয়েস নই দর্পণ? কেন আমায় কেন আগলে নিলেন না?
আমার যে অনেক ভালোবাসার কথা ছিল আপনাকে, একটা পরিবার দেওয়ার কথা ছিল আপনাকে, তবে আপনি কেন আমার হাত ছেড়ে দিলেন? আমি অন্য কাউকে কি করে গ্রহণ করব? কাঁদতে কাঁদতে সিয়াশার দেহটি নেতিয়ে পড়ে বারান্দায় বিছিয়ে রাখা গদিতে। দেহের তাপমাত্রা ছাড়িয়ে যাওয়ায় শীতে গুটিসুটি মেরে কুহরে গেল মেয়েটি। বারান্দার খাঁচায় ঝুলতে থাকা লিলি ডানা ঝাপটাচ্ছে আর চিৎকার করছে। তপন 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 খারাপ, তপন খারাপ। জ্বরগ্রস্ত মেয়েটি ফের চিৎকার করে উঠল লিলির ওপর। স্টপ ইট লিলি, তার নাম নেবে না। আই হেট হিম। নেবে না তার নাম। লিলি শোনে না। সে ইচ্ছে মতো ডানা ঝাপটাচ্ছে আর দপন দপন করে যাচ্ছে। সিয়াশার রাগের তোপে দুর্বল দেহটি টেনে তোলে এবং রেগে খাঁচাটাকে খুলে ছুঁড়ে মারে নিচে মাটিতে। ছাড়া পেতেই লিলি ঢানা ঝাপটে দূর গগনে উড়ে চলে গেল। অথচ রাগান্বিত মেয়েটি ক্ষণকালের জন্য হুঁশ জ্ঞান হারিয়ে ভুলেই বসত লিলি দর্পণকে না দেখলে কখনো তাকে ডাকে না। কানে ফোন ঠেকিয়ে দর্পণ নির্নিমেষ তাকিয়ে আছে ভালোবাসায় উন্মাদ বিধ্বস্ত এক নারী দিকে। बोरिंग सा सैंडविच कैसे होगा इंटरेस्टिंग? সবজি, ডিম আর ম্যায়োনিজের তৈরি স্যান্ডউইচটি মুখের সামনে তুলে ধরে মলিন গলায় সুর টেনে টেনে বলল মিরাল। কক্ষের সকলের দৃষ্টি মিরালের দিকে, কেননা তারাও সহমত। সকলের সামনে ব্রেকফাস্ট হিসেবে একটা ডিম সিদ্ধ, 1 গ্লাস দুধ আর একটা ভেজিটেবল স্যান্ডউইচ, যেগুলো প্রতিদিন খাওয়া তাদের কাছে অত্যাচার। মিরালের মলিনতা ভাঙে পাশের বেডের বিরক্তকর মেয়েটির বিরক্তকর কথায়। বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে খাওয়া শেষ করো তাড়াতাড়ি, নয়তো পাপা আসলে বলে দেব। পাতলা ঠোঁট দুটো ঠাটিয়ে আটকে আছে একে অপরের সাথে। ছোট্ট গাল দুটো রাগে ফুলে বসেছে। রোষাগ্নি দৃষ্টি নিজের পাশের ডিজনি প্রিন্সেস কাস্টমাইজড বেডে বসে ভদ্রতার সহিত নীরবে খেতে থাকা 6 বছরের মেয়েটির দিকে। পরনে তার হালকা হলদেটে ফ্রক, হলুদ স্নিকার, সাথে কাঁধ সমান চুলগুলোতে হলুদ রঙা বো ক্লিপ দিয়ে চুলগুলো সুন্দর করে বাঁধা। সকাল সকাল ডিজনি প্রিন্সেস সেজে বসে আছে। তাদের কক্ষের মধ্যে এই মেয়েটা সবচেয়ে বেশি সভ্য। পাপার খুব প্রিয়, তার মোটেই সহ্য হয় না এই প্রিন্সেস দেখতে ডাইনিটাকে। সে দাঁত কিরমির করে বলল, ঢঙ্গি মেয়ে, তুমি কথা কম বলো। ঠিক করে তো কথাও বলতে পারো না। ওটা বিজ্ঞাপন নয়, বিজ্ঞাপন হবে। এসেছো আমাকে জ্ঞান দিতে। তুই যে নিজেকে রূপাঞ্জল ভাবো না, আসলে তুই রূপাঞ্জল না, বরং রূপাঞ্জলের টাকা ডাইনিটা। মৃণালের খাওয়া থেমে যায়। অনতিবিলম্ব চোখ দুটো পানিতে টলমল করে উঠল, ঠোঁট দুটো তীর তীর করে কেঁপে উঠল। মৃণালের দিকে ক্রুদ্ধ চোখে চেয়েই ফুপিয়ে কেঁদে উঠল সে। তাদের দুইজনের বেডের মাঝ বরাবর দাঁড়িয়ে থাকা ন্যানি অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়ে। মৃণাল আর মৃণালের এই দুইজনের মধ্যে মিষ্টতা খুব কমই দেখা যায়। একে অপরের পিছে লাগাই তাদের কাজ। মৃণালের কপাল কুঁচকে যায়। কত বড় ঢঙ্গি মেয়ে, সে কি মেরেছে নাকি চিমটি দিয়েছে যে এমন মরা কান্না কাঁদছে। ন্যানি মৃণালকে কোলে তুলে নেয়। মৃণালের উদ্দেশ্যে শত বকা ছুড়ে দিলেও মৃণালের কান্না থামে না। তন্মধ্যেই সাইফ হাস্যোজ্জ্বল মুখে কক্ষে ঢুকলো। তার পেছন পেছন দুইজন ন্যানি ট্রে হাতে ঢুকলো। মৃণালকে কাঁদতে দেখে সাইফের হাসি মুখ নিভে যায়। ত্রস্ত পায়ে সে মৃণালকে কোলে তুলে নেয়, আদুরে গলায় বলে, কি হয়েছে আমার প্রিন্সেসের? সকাল সকাল চোখে পানি কেন? বাবাকে দেখতেই আহ্লাদে মৃণালের কান্নার বেগ আরও বেড়ে গেল। সাইফ মেয়েকে বুকে চেপে অস্থির হয়ে ন্যানিকে জিজ্ঞাসা করল, কি হয়েছে? ন্যানি চুপচাপ মৃণালকে দেখিয়ে দিল। মৃণাল কাচুমাচু করে উঠল বাবার গম্ভীর মুখটি দেখে। থমথমে মুখে বলল, আমি কিছু করিনি। ওটা ঢঙ্গি একটা মেয়ে। কিছু বলার আগেই নাকের চোখের পানি এক করে দে। সাইফ গম্ভীর গলায় বলল, তুমি ইদানিং বেশিই দুষ্টু করছো মিরাল পাপা, কিন্তু তোমার স্পাইডারম্যান কারের অর্ডার ক্যান্সেল করে দেব। মৃণালের মুখে বড় সড়ো হা। সে কি করেছে? ইদানিং কিছু হলে পাপা এই দুর্বল জায়গায় হাত বসিয়ে দেয়। সে তীব্র প্রতিবাদী কণ্ঠে বলল, তুমি এই ঢঙ্গি না বিশ্বাস করছো? সিস্টারকে জিজ্ঞেস করো, আমি ওকে আগে কিছু বলিনি। তুমি আমার আর ওর কথা কিছু বলবে না। পাশের ন্যানির দিকে আঙ্গুল তাক করে বলল মৃণাল। ন্যানি চুপচাপ দাঁড়িয়ে আছে। সকল ন্যানিকে তারা সিস্টার বলে ডাকে।
ও আমায় ডাইনি বলেছে পাপা। বাবার বুক থেকে মাথা তুলে এতটুকু বলেই মৃণাল ফের কেঁদে উঠল। মিরাল পচা, ওকে বকে দেবো আমি, তুমি কেঁদো না, তুমি তো একটা প্রিন্সেস। পাপার রূপাঞ্জেল, ওর কথাই কান দিও না। দেখো পাপা কি এনেছি তোমাদের সকলের জন্য। কান্নারত মুখশ্রীর কপালে অবিন্যস্ত চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল সাইফ। মৃণাল খুশি হয়ে গেল, কেউ তাকে প্রিন্সেস বললেই সে খুশি হয়ে যায়। তার বেড থেকে শুরু করে পড়ার টেবিল, ড্রেস, জুতো সব ডিজনি প্রিন্সেস ইন্সপায়ার্ড। তেমনি মৃণালের বেড থেকে শুরু করে সবকিছু স্পাইডারম্যান ইন্সপায়ার্ড। মৃণাল উকিঝুঁকি দিয়ে দেখছে ন্যানিদের হাতের ট্রেতে কি রয়েছে। মজাদার ফুলকো চিকেন বান দেখতেই সকলে হৈ হৈ করে উঠল। মৃণালের চোখ দুটো বড় বড় হয়ে গেল। গোল গোল উৎসুক দৃষ্টি ফেলে বাবার উদ্দেশ্যে বলল, এগুলো আমাদের জন্য এনেছে। সাইফ মৃদু হেসে মাথা নাড়ে। মৃণাল খুশিতে জাপটে ধরে বাবার পা, ফের জিজ্ঞাসা করে, তার মানে এ বোরিং হাদাবোদা দুধ ডিম আর খেতে হবে না? সাইফ মৃণালকে কোল থেকে নামিয়ে তার বেডে বসিয়ে দিয়ে মৃণালকে কোলে তুলে নেয়। ছোট ছোট চুলগুলোয় হাত গড়িয়ে বলে, চিকেন বানও খাবে, দুধও খাবে, ডিমও খাবে। এগুলো না খেলে তুমি বড় হবে কি করে? স্পাইডারম্যানের মতো বিশাল বিশাল দালান চড়বে কিভাবে? ওগুলো চড়তে হলে তো শক্তির প্রয়োজন আছে, আর শক্তি অর্জন করতে হলে তো খেতে হবে। তুমি কি স্পাইডারম্যান হতে চাও না? মৃণাল চোখ ছোট ছোট করে মাথা নাড়ে। সে খুব করে চায় স্পাইডারম্যান হতে। অগত্যা সকলকে চিকেন বান সহ দুধ ডিমও খেতে হলো। সকলকে সব খাবার খাইয়েই সাইফ দম নেয়। আজ সে খুব খুশি। মেয়ের সাথে মনোমালিন্য দূর হয়েছে, সেই আনন্দেই সকাল সকাল বাচ্চাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে এসেছে। সে জানে বাচ্চারা প্রচুর বোর ফিল করে প্রতিদিন একই খাবার খেতে। মৃন্ময়ী ব্যস্ত হাতে রুটি বেলছে আর মিনি রুটি ভাজছে। রান্না করে ভার্সিটিতে যাবে। বাচ্চাদের সাথে দেখা করে সাইফ তখন সবেমাত্র ঘরে ঢুকলো। তাকে দেখতেই মৃন্ময়ী মাথার কাপড় টেনে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। টি টেবিল থেকে একটি খাম তুলে এগিয়ে যায় তার কাছে। চাচা, এই খামটা সেনানিবাস থেকে একজন এসে দিয়ে গিয়েছে, বলেছে আপনাকে দিতে। ফ্রিজ আটকে হাতের জুসের বোতলটা টেবিলে রেখে সাইফ খামটা নেয়। মৃদু হেসে মৃন্ময়ীকে বলল, ধন্যবাদ আম্মা। মৃন্ময়ী আলতো হাসি দিয়ে পা চালায়। চিন্তিত ভঙ্গিতে চতুর্থবারের মতো সিয়াসার ঘরের বন্ধ দরজার দিকে উকি দিয়ে আবারও ছুটল রান্নাঘরের দিকে। মণি খুব সকালে ঘুম থেকে উঠলেও আজ উঠছে না। গতকালের সেই ঘটনার পর মণি একদম বিধ্বস্ত হয়ে পড়ে। একটা বারের জন্য দরজা খোলেনি, যদিও আশরাফের থেকে শুনেছে সে ঠিক আছে, কিন্তু তবুও তার মন মানছে না। তোয়ালেতে ঘাম মুছতে মুছতে আশফাক আহমেদ বসার ঘরে আসে। আজ আর মর্নিং ওয়াকে বের হয়নি, তাই ট্রেডমিলে হেঁটেছে আধা ঘন্টা যাবৎ। সোফায় বসে হাঁক ছেড়ে বলল, মিনি, আমার শরবতটা নিয়ে আয় তো। মিনি এক ছুটে গিয়ে বিটরুট এবং চিয়া সিড মিশ্রণের শরবতটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আশফাক আহমেদের হাতে দেয়। শরবতে চুমুক দিতে দিতেই আশফাক আহমেদ তাকায় সোফায় থমথমে মুখে বসে থাকা সাইফের দিকে। হাতের কাগজটি দেখে শুধায়, ওটা কিসের কাগজ? সাইফ চোখ তুলে তাকায়, সোয়াল তার আটশট হয়ে আছে। হাতের কাগজটি এগিয়ে দিয়ে থমথমে মুখে বলে, কোর্ট থেকে নির্দেশ এসেছে আগামী শুনানির দিন আপনাকে আর আমাকে উপস্থিত থাকতে হবে। আশরাফ আহমেদের ললাটে গুটি কয়েক ভাঁজ পড়ল। কিন্তু কেন? ফর্সা মুখটি ক্রমশই লাল হয়ে উঠল সাইফের। আশাকে নিয়ে কর্মক্ষেত্রে কোনো চর্চা হোক, এটা সে কখনোই পছন্দ করত না, ইভেন এখনো করে না। অথচ সেইটাই সব সময় হয়। ফের একই কণ্ঠে বলল, আশা অ্যাক্সিডেন্টে মারা যায়নি, তাকে খুন করা হয়েছে। দর্পণের বক্তব্য এটা, তার সত্যতা যাচাইয়ে আমাদের বয়ান প্রয়োজন। চাপা উত্তপ্ত প্রশ্বাস নিঃসৃত হলো। আশফাক আহমেদ ক্লান্ত বদনটি সোফায় এলিয়ে ত্যক্ত স্বরে বলল, ইদানিং এসব সহ্য করতে পারে নাকি আমার ভঙ্গিন হওয়া ভিতরটা বয়স হয়েছে? শান্তির নিঃশ্বাস নিতে পারি না তোমাদের জন্য। ইচ্ছে ভালো আমার জ্যান্ত কবর দিয়ে দাও তোমরা। বলো, এসব আলোচনা সমালোচনা রোজকার শোনার থেকে তিলে তিলে। জুসের গ্লাসটা হাতে তুলে নেয় সাইফ, কথা ঘুরিয়ে বলে, ওয়াজেদ ভাইজান ফোন করেছিল, হুমায়ের দেশে আসতে কিছুদিন দেরি হবে। রানিং প্রজেক্ট যেটার সুপারভাইজার
উমায়ের। সেটা শেষ করা অবধি উমায়ের ছুটি নিতে পারবে না, এমনকি চাকরিও ছাড়তে পারবে না। আমি বলে দিয়েছি সমস্যা নেই, ততদিনে সিয়াও নিজেকে গুছিয়ে নেবে। নিজেদের টানা পোড়ানে মেয়েটাকে তিলে তিলে শেষ করে দিচ্ছ। আশফাক আহমেদ গম্ভীর গলায় বলল। সাইফ মৃদু হাসে শ্বশুরের কথায় খানিক অবাকের রেশ ধরে শুধায়, আপনি বলছেন এই কথা? না বলে তো উপায় নেই। দিন শেষে একটা সন্তানের ওই হাসি মুখটাই একটা স্বস্তির কারণ হয়। তাতে পরিস্থিতি আর পাত্র যতই চরিত্রহীন আর বিরূপ হোক না কেন। শেষের কথায় সূক্ষ্ম খোঁচা সাইফের গায়ে লেগে গেল। সাইফ দাঁতের দাঁত চেপে তেরছার চোখে তাকায় আপাদমস্তক দাম্ভিকতায় আবৃত বুড়ো খ্যাচরা জাদ্রেল শ্বশুরের দিকে। বিড়বিড় করে বলল, জনে জনে প্রেম করে বেড়ালে ভালো হতো। ওনার মেয়ে চলে যাওয়ার এত বছর পরেও তার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকাটা তো আর চোখে পড়ে না। আশফাক আহমেদ ঠিক শুনল কথাখানা। চাপা আক্রোশে সেও নিজে নিজে বলতে লাগলো, চোখে পড়বে কি করে? আমি যে এখনো বেঁচে আছি। আমি বেঁচে না থাকলে এতদিনে 3টা বিয়ে হয়ে যেত। আমি যদি এখনো মারা যাই তাহলে আগামী দিন গিয়ে বিয়ে করে আনবে। একটা শিরা উপশিরার সাথে পরিচিত আমি। আমার শিরা উপশিরায় কোনো টিকিটিও চিনতে আপনার আরেকবার জন্ম নিতে হবে, কেননা আপনি মারা গেলে আমি আর আধা ঘন্টার মাঝে বিয়ে করে আনবো। পরের দিনের অপেক্ষা করব না। চরিত্রহীন লম্পট নীল লজ্জ ছেলে, তোমার কত বড় সাহস! আশফাক আহমেদ রাগান্বিত স্বরে বলল। মিনি মৃন্ময়ী রান্না ছেড়ে উকি মেরে দেখছে জামাই শ্বশুরের ঝগড়া। বহুদিন বাদ তাদের এমন দুষ্টু মিষ্টি ঝগড়ার দেখা মিলল। তবে সাইফকে এত ফুরফুরে মেজাজে দেখে খানিক অবাক হয় সকলে। মিনি তো ফোড়ন না কেটে থাকতে পারল না। সে বিদ্রুপ করে বলল, হ খুব বিয়ে পাগল আপনি, তার জন্যই তো প্রত্যেকবার ঘটকগুলার ভয় দেখাইয়া পাঠাইয়া দিতেন। ওকে ফোড়ন কাটতে বলেছি? সাইফ চোখ গরম করে তাকায় মিনির দিকে। মিনি মুখ বাঁকিয়ে আবার নিজের কাজে লেগে পড়ে। আর শ্বশুর জামাই এভাবে আরও কিছুক্ষণ তর্ক বিতর্ক চালিয়ে গেল। আশফাক আহমেদ টেরই পেলেন না কখন তার মন খারাপ উধাও করে দিয়েছে চরিত্রহীন সাইফ। নাস্তা বানানো শেষ হতেই মৃন্ময়ী নিজের ঘরে যায়। আশরাফের কাছে মনির ঘরের দ্বিতীয় দরজার চাবি রয়েছে। লোকটাকে বলবে একটু দেখে আসতে মনি কি ঘুমোচ্ছে এখনো। উদাম দেহে উবু হয়ে বেঘরে ঘুমাচ্ছে, পরনে ছোট্ট একটা প্যান্ট। আগে তো দেহে একটু পোশাক আশাক রাখতো ঘুমানোর সময়, এখন সেটুকুরও বিসর্জন দিয়েছে। এই নিয়ে কিছু বলতে যাও না মৌমাছির মতো খলবলিয়ে উঠবে। বলবে কোনো শর্টস বুঝি শুধু যুবক ছেলেরাই বেড়ানো পরে না। তাকে অপমান করা হচ্ছে, তাকে উদম গায়ে দেখলে কি তার অস্বস্তি হয়? এমন নানা কথা বলে তাকে তোপের মুখে রাখবে। তপ্ত শ্বাস ফেলে সে বারান্দার পর্দা সরিয়ে গ্লাসটা টেনে দিল। মুহূর্তেই অন্ধকার ঘরটির কোনায় কোনায় প্রভা ছড়িয়ে পড়ে। তবে বারান্দায় ঢুকতেই তার ভ্রু কুঁচকে যায়। মনির বারান্দায় লিলি নেই, লিলি তো ওখানেই ছিল। আর একটু কাছে গিয়ে উকি ঝুঁকি দিতেই সিয়াশাকে দেখতে পায়। বিধ্বস্ত ঘুমন্ত মুখশ্রীতে গুটিয়ে শুয়ে আছে গদিতে। সে তড়িৎ গতিতে ছুটে আশরাফের কাছে যায়, জোরে জোরে ধাক্কা দিয়ে ডাকে, এই যে শুনছেন, উঠুন উঠুন। বেঘরে ঘুমন্ত আশরাফ লাগাতার এমন ডাকাডাকিতে চোখ মুখ কুচকে বিরক্তি নিয়ে একবার তাকায় মৃন্ময়ীর দিকে। ঠোঁটের ডগায় ঘাম জমে আছে, মুখশ্রী কিছুটা লাল। সে মৃদু হেসে মেয়েটিকে জাপটে নিজের সাথে জড়িয়ে নেয়, মাথা এলিয়ে দেয় ছোট্ট বক্ষে। মৃন্ময়ী হতভম্ব হয়ে যায়, দু হাতে সর্বোচ্চ শক্তি দিয়ে ঠেলতে ঠেলতে বলে, ছাড়ুন, মনি বারান্দায় গুটি শুটো হয়ে ঘুমাচ্ছে, তার কাছে একটু চলুন, সে ঠিক নেই মনে হয়। আশরাফের ঘুম ছুটে যায়, তরাক চাহনিতে তাকায় মৃন্ময়ীর দিকে। শিয়া বারান্দায় ঘুমাচ্ছে। ছাড়ুন আমায়। আশরাফ তাড়াতাড়ি করে বিছানা থেকে ওঠে, কোনো মতে টি শার্ট ট্রাউজার পরে সিয়াশার ঘরে দৌড় দেয়। গতকাল রাতে মেয়েটার গা গরম ছিল, এখন আবার বাহিরে ঘুমাচ্ছে। নিজের সাথে সাথে তাদের সকলকে শেষ করে ছাড়বে। কপাল, গলা, গাল ঘেমে উঠেছে, হাঁটু আঁকড়ে গুটিয়ে শুয়ে আছে। আশরাফ কপালে হাত দিয়ে দেখলো শরীর ঠান্ডা, জ্বর ছেড়ে হয়তো ঘাম ছুটেছে। গালে আলতো চাপড় দিয়ে ডাকলো, শিয়া শিয়া। কয়েকবার ডাকতেই সিয়াশা চোখ মেলে তাকায়। কিছু পল সেভাবেই তাকিয়ে রইল,
কিছুটা সময় পার হতেই ঘুমের সাহায্যে দমন করা যন্ত্রণাগুলো আবার এসে জাপটে ধরে মস্তিষ্ক। অসহনীয় ব্যথায় মন মস্তিষ্ক আবার তিক্ত হয়ে উঠল। চোখ দিয়ে গড়িয়ে পড়া 2 ফোঁটা অশ্রু আশরাফ গড়াতে দেয় না। আলতো হাতে মুছে ফেলে মৃদু কণ্ঠে শোধায়, ঠিক আছিস? সিয়াসার ওষ্ঠদয় প্রসারিত হয়ে গেল। কথায় বলে, যার মধ্যে যত ব্যথা সে তত হাসে। আশরাফের কাছে এই হাসি ঠিক তাচ্ছিল্যের মতো লাগলো। সিয়াসা প্রগাঢ় হেসে মামার হাতটা আঁকড়ে ধরে উঠে দাঁড়াতে দাঁড়াতে জড়ানো কণ্ঠে বলে, মেবি আই এম লস্টিং মাই সেলফ মামু। উঠে দাঁড়াতে গেলেই শরীরটা ভেঙে আসতে লাগলো। দোদুল্যমান দেহটাকে আশরাফ শক্ত হাতে আগড়ে নেয়। খানিক ধমকে উঠে বলল, কি অবস্থা শিয়া? এই শরীরের বাইরে কেন ঘুমিয়েছিলি? শরীর রীতিমতো ঢুলছে। ওষুধ খেয়েছিলি রাতে আমি যে তোকে দিয়ে গিয়েছিলাম? নিজের উপর জোর খাটিয়ে সিয়াসা নিজেকে সামনে নেয়। মামার সামনে নিজেকে স্ট্রং প্রমাণ করে বলল, দেখো আমি ঠিক আছি, ঘুম থেকে উঠেছি তো তাই ব্যালেন্স রাখতে পারিনি। তুমি চিন্তা করো না, রাতে পাপা ওষুধ খাইয়ে দিয়েছে। আমি গোসল করে আসছি, তাহলেই সতেজ হয়ে উঠবো। আশরাফ শোনে না, তাকে আগলে রাখে নিজের সাথে। নরম কণ্ঠে শুধায়, পরিস্থিতি সব সময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না শিয়া, কিন্তু এর মানে এই নয় যে আমরা হাল ছেড়ে দেব কিংবা নিজেকে কষ্ট দেব। সব কিছুর সাথে মানিয়ে নিতে শিখতে হয়। দেখবি এভাবেই একদিন সব স্বাভাবিক হয়ে গিয়েছে। সিয়াসা মামার সাথে সহমত পোষণ করে উচ্ছ্বসিত হয়ে বলে, তুমি ঠিক বলেছো মামু। আমিও এখন মানিয়ে চলাকেই নিজের জীবন ভেবে নিয়েছি। আমি মানিয়ে চলবো সব পরিস্থিতিতে, সব কিছুতে মানিয়ে চলবো আমি। তুমি পাপাকে জানিয়ে দিও আমি বিয়েতে রাজি, আর অবশ্যই বিয়েটা যেন তাড়াতাড়ি হয়, যত তাড়াতাড়ি সম্ভব। আশরাফ ব্যথিত নয়নে দেখে ভাগ্নির অস্বাভাবিক আচরণ। দীর্ঘশ্বাস ফেলে বলল, শিয়া, বি নর্মাল। তুই অস্বাভাবিক আচরণ করছিস। সিয়াসা ওয়াশরুমে ঢুকতে ঢুকতে আঙুল তাক করে বলল, নো মোর ওয়ার্ডস মামু, তুমি পাপাকে জানাও আমি রাজি। আশরাফ ম্লান চিত্তে হেঁটে বারান্দায় চলে যায়। কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। একদিকে ভাগ্নির জীবনের শঙ্কা, আরেকদিকে ভাগ্নির খুশি। সে কোনটা বেছে নেবে? মন মস্তিষ্ক যে নির্দ্বিধায় মেয়েটির শঙ্কাহীন জীবন বেছে নেয়। গ্লাসে হেলান দিয়ে নিচে দৃষ্টি নিক্ষেপ করতেই সে হতচকিত হয়ে গেল। ফাঁকা পাখির খাঁচাটি ঘাসের উপর পড়ে আছে। সে চৌকিতে একবার সিয়ার বাথরুমের দিকে তাকায়, আরেকবার ফাঁকা খাঁচাটির দিকে। চিৎকার করে বলে উঠল, সিয়া, লিলি কোথায়? আশরাফের চিৎকারে মৃন্ময়ী ছুটে আসে। কি হয়েছে? চিৎকার করছেন কেন? আশরাফ হড়বড়িয়ে জিজ্ঞাসা করে। লিলি কোথায়? মৃন্ময়ী কপাল কুঁচকে এদিক ওদিক তাকিয়ে বলে, আমিও খুঁজেছিলাম লিলিকে, গেল কোথায়? মনে হয় ওকে অন্য কোথাও রেখেছে। মাথা মোটা মেয়ে, ওর খাঁচা পড়ে আছে নিচে মাটিতে, কিন্তু লিলি নেই। আয় হায়, আমি এখন কার সাথে ঝগড়া করব? এই সিয়া, লিলি কোথায় রে? তোর পায়ে পড়ি, এখন এটা বলিস না তুই রেগে ওকে ছেড়ে দিয়েছিস। আশরাফ আহাজারি করতে করতে সিয়াসার বাথরুমের দিকে এগিয়ে গেল। মৃন্ময়ী অবাক হয়ে যায় আশরাফের কথায়। লোকটা কোন জাতের? লিলি ঠিক আছে কি না তা নিয়ে তার চিন্তা নেই। সে আছে তার ঝগড়ার সঙ্গী হারানোর বেদনায় ডুবে আছে। স্লিপিং পিলের কড়া ডোজে পেটানো দেহের সকল স্নায়ু নিশ্চল। তবে স্লিপিং পিলের সেই উচ্চ শক্তিও যেন হার মানে একটি নামের কাছে। দর্পণের নিশ্চল স্নায়ুগুলো হুড়হুড় করে সচল হচ্ছে কারো সুমিষ্ট ডাক কণ্ঠে। চিরচেনা কণ্ঠ, যাকে সে নিজে ট্রেন করেছে যেন সবসময় তার কর্ণকুহরে প্রবেশ করে কাঙ্ক্ষিত নামটি যে তার খুব প্রিয়। তার মুখে অযথা হাসি ফোটায়, অযথা ভালোবাসতে শেখায়। ধীরে ধীরে মস্তিষ্ক একদম সচল হয়ে উঠল। দর্পণ ঘুম ঝরানো বিচলিত চোখে এদিক ওদিক তাকাতে লাগলো। বারান্দার গ্লাস ভেদ করে রংচটা দেহটি দেখা যাচ্ছে। বারান্দায় বসে অনবরত ডাকছে, সিয়া সিয়া পো সিয়া পো, খারাপ খারাপ, তপন তপন, ভালো ভালো, তপন ভালো। দিক দিশা হারিয়ে লিলি ডেকেই যাচ্ছে। দর্পণের মুখে হাসি ফুটে উঠল। লিলির মনে আছে তার আসল ঠিকানা। বিছানা ছেড়ে সে ত্রস্ত পায়ে এগিয়ে যায়। বারান্দা থেকে উকি দিয়ে ছোট্ট করে ডাকে। লিলি? বার দুয়েক ডাকতেই লিলি শুনতে পায়। দর্পণকে দেখতেই সে ডানা ঝাপটাতে শুরু করলো। দর্পণ হাত এগিয়ে ডাকে তাকে। সে ডানা মেলে সোজা দর্পণের হাতে এসে বসে।
অস্থির পানে তার হাতে মুখ ঘষতে ঘষতে বলে, সিয়া বউ খারাপ, সিয়া বউ। দর্পণ তাকে আদর করতে করতে বারান্দায় বসে, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করে। শিয়া বউ বকেছে? লিলি মুখ ঘষতে ঘষতে বলে, বউ সিয়া বউ খারাপ। দর্পণ ম্লান হাসে, বলে, মন খারাপ করতে নেই, আমরাও শিয়া বউকে বকে দেবো, ঠিক আছে? সুখময় সময়গুলো ঠিক কর্পূরের মতো হয় ক্ষণস্থায়ী। কখন যে সেই সময়গুলো ফুরিয়ে যায় তা উপলব্ধি করতে করতে দীর্ঘমেয়াদী বিষাদময় যন্ত্রণারা এসে হাজির। সময়গুলো যেন থমকে যায় বিষাদের যন্ত্রণা আরও বাড়িয়ে দিতে। একটা মুহূর্ত যেন আকাশসম ভারী দীর্ঘ, লোকটিকে ছাড়া। রাত তখন 8:40। 24 নম্বর রোগীর প্রেসক্রিপশনটা লিখে সিয়াসা কলম ছাড়ে। মলিন হেসে রোগীটিকে বিদায় দিয়ে অলস নিভন্ত ক্লান্ত দেহটি চেয়ারে এলিয়ে দেয়। চোখ দুটো বুঝতেই মনস্পটে উল্টে পাল্টে গেল দ্রুতগতি সম্পন্ন এক অ্যালবাম। কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো, যেগুলো 48 ঘন্টার মাঝে স্মৃতি হয়ে রয়ে গিয়েছে তার জীবনে। সেদিনের পর থেকে দর্পণের সাথে কোনো রকম যোগাযোগ হয়নি সিয়াসার, আর না দর্পণ কোনো চেষ্টা করেছে যোগাযোগের। হাতে গোনা 2 দিন মাত্র, অথচ সিয়াসার কাছে মনে হচ্ছে কয়েক যুগ ধরে লোকটার মুখ দর্শন হয় না। শৈল্পিক সেই আওয়াজে আদুরে গলায় কাঠবিড়ালির সম্বোধন শোনা যায় না। আধোয়া বস্ত্রগুলো ধোয়ার সময় তাতে মুখ ডুবিয়ে থাকা হয় না। পুরুষালী প্রিয় গন্ধটি এখন আর কোথাও খুঁজে পায় না সে, হয়তো আর কখনো পাবেও না। এখন আর তারা নেই ডিউটি শেষ করে লোকটার জন্য রান্না করার। প্রবল শক্তি সম্পন্ন এক বিষাদীয় লহরী ফের বয়ে গেল অন্তপুরে। ভেতর তার দুমড়ে মুচড়ে আসতে নিল ক্রমশই নিঃশ্বাস ঘন হয়ে আসছে। নিজস্ব সক্রিয়তা ধরে রাখতেই এলোমেলো দৃষ্টি ফেলে পানির বোতল উঠিয়ে নেয়। পরবর্তী রুগীকে আসার অনুমতি দেয়। পরবর্তী রুগী ঢুকতেই সে নিম্নমুখী দৃষ্টি রেখে নরম কণ্ঠে বলে, সমস্যা বলুন। সম্মুখের মানুষটি মৃদু হাসে সিয়াসার কথায়। চেয়ার টেনে বসতে বসতে শুধায়, ভালো আছেন? সিয়াসা চোখ তুলে তাকায়। অদ্রিতা হাসি মুখে তাকিয়ে আছে তার দিকে। মেয়েটিকে সে চেনে, দর্পণের আন্ডারে কাজ করে দেখেছে সে। মুখ চেনা, তবে নাম জানে না। সে সৌজন্য হেসে বলল, ভালো আছি। আপনি? অ্যাকচুয়ালি আই এম সরি, আমি আপনার নাম জানি না। আমি অদ্রিতা, চিনেছেন নিশ্চয়। জি, বলুন কি সমস্যা? অদ্রিতার মৃদু হাসি আরও প্রসারিত হয়। কোনো সমস্যা নেই। সিয়াসার ভ্রু কুঁচকে যায় অদ্রিতার কথায়। কৌতূহলী গলায় জিজ্ঞাসা করে, সমস্যা না থাকলে এখানে কেন এসেছেন? আপনার সাথে কিছু কথা বলার ছিল। আদ্রিতার কথায় সিয়াসা সিরিয়াল লেখা খাতাটির দিকে তাকায়। এখনো 3 জন রোগী বাকি আছে। সে গম্ভীর গলায় বলল, এটা আমার রোগী দেখার সময়, এমন কথা বলা আমার পক্ষে এখন সম্ভব নয়। আপনার যদি জরুরি কোনো কথা থাকে তবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। প্রেমিকের থেকে রোগীরা কি বেশি গুরুত্বপূর্ণ? অদ্রিতা বক্রোক্তি করে শোধায়। সিয়াসার ললাটের ভাঁজ দৃঢ় হয়। খানিক কঠিন গলায় শোধায়, কি বলতে চাইছেন? অদ্রিতা শব্দ করে হেসে উঠল এবার। হাসতে হাসতে বলল, খুব মাখামাখি প্রেম, তাই না? আপনার যদি কিছু বলার থাকে তবে বলুন, নয়তো বেরুন আপনি। আমার সময় নষ্ট করছেন মিস অদ্রিতা। ঠিক যেমনটা মেজর দর্পণ আপনার জীবন নষ্ট করেছে। হোয়াট ডু ইউ মিন? সিয়াসার প্রশ্নে অদ্রিতার মুখভঙ্গি গম্ভীর হয়। দৃঢ় কণ্ঠে বলে ওঠে, মেজর দর্পণ এহসানকে ঠিক কতটুকু চেনেন আপনি? উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছি না। বড্ড অহংকার আপনার, শ্রেয়সা চৌধুরী। আপনি আমার অহংকারের পরিমাপ করতে এসেছেন এখানে? সিয়াসার সুচারু কণ্ঠে শোধায়, হুম, এসেছি আপনার ভালোবাসার সঠিক রূপ দেখাতে। আমি চেয়েছি দেখতে। না, তবে আমার মনে হয় আপনার জানা উচিত, তাহলে হয়তো আপনার এই অহংকারে একটু ভাঁটা পড়তো। যেটা বলতে চাইছেন সোজাসুজি বলুন। মেজর দর্পণ আপনাকে কখনো ভালোই বাসেনি, সে শুরু থেকেই আপনাকে ব্যবহার করেছে। টাইমস টেবিল কেসটির নাম শুনেছেন নিশ্চয়ই। সিয়াসার আবছা আবছা পরিচিত নামটি শুনেছিল একবার না দুবার দর্পণের মুখে। শীতল কণ্ঠে শোধায়, শুনেছি, কিন্তু তার সাথে আমার সম্পৃক্ততা কোথায়? আপনার নাম, আপনার বাবার সম্পদ রয়েছে পুরোটা কেস জুড়ে।
আর আপনার বাবার অবধি পৌঁছানোর জন্য সে আপনাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। মেজর দর্পণ গত 2 বছর ধরে এই কেসটা নিয়ে কাজ করছে, কিন্তু কোনোভাবেই সমাধান করতে পারছে না। আপনার বাবার কাছে এই কেসের সম্পর্কে এমন সব তথ্য রয়েছে যা দর্পণকে খুব সহজেই এর সমাধান দিতে পারে, কিন্তু একজন প্রাপ্ত সেনা কর্মকর্তা কখনোই অভ্রান্তি কোনো তথ্য নিয়ে মুখ খুলবে না। এটা নিয়মের বাইরে। আর সে খুব ভালো করেই জানে সাহিদ চৌধুরীর একমাত্র দুর্বলতা আপনি। আপনার জন্য সে সব করতে রাজি। তাই সর্বপ্রথম দর্পণ আপনাকে নিজের আয়ত্তে নেয়। আপনার মাধ্যমে সে সাহিব চৌধুরীর সকল তথ্য বের করেছে। এমনকি আপনি যেটাকে ভালোবাসা ভাবছেন সেটা ভ্রান্ত ছিল, নাটক। অদ্রিতার শেষের বাক্যে তাচ্ছিল্যের ছোড়াছুড়ি, মুখে শ্লেষের হাসি। অদ্রিতা চঞ্চল দৃষ্টিতে পরখ করছে সিয়াশাকে তার পরবর্তী প্রতিক্রিয়া দেখার জন্য। সিয়াশার দৃষ্টি তখনও শীতল স্থির। সে কলম চালায়। লিখতে লিখতে শীতল কণ্ঠে জিজ্ঞাসা করে, তাতে আপনার কি? অদ্রিতা কিং কর্তব্য বিমূঢ়। সিয়াশার এহেন শান্ত নির্লিপ্ত প্রতিক্রিয়া সে আশা করেনি। আধো কণ্ঠে শোধায়। মানে? সিয়াশা মুচকি হেসে আবারও জিজ্ঞেস করে, সে যদি আমায় ব্যবহার করেও থাকে তাতে আপনার সমস্যা কোথায়? অদ্রিতা জবাব দিতে পারল না। সিয়াশা মৃদু হেসে ফের কলম চালায়, জিজ্ঞেস করে, ভালোবাসেন তাকে? এহেন প্রশ্নে অদ্রিতাকে অপ্রস্তুত দেখা যায়। দৃষ্টি চঞ্চল হতবুদ্ধি নেয়। সম্মুখের মেয়েটির হাসি মুখ তার সহ্য হয় না, তাই চেয়েছিল ভালোবাসায় হাবুডুবু খাওয়া মেয়েটির হাসি মুখ ঘুরিয়ে দিতে। সে যা খুইয়েছে তা খুইয়েছে, কিন্তু এই মেয়েটাকে সে কখনো সুখী হতে দেবে না। তবে অদ্রিতা জানেই না যে মেয়েটাকে ইতিমধ্যেই ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে সর্বদা ভালোবাসা প্রদানকারী ব্যক্তির ক্ষীণ নির্লিপ্ততা। সিয়াশা গরম রাখে। অদ্রিতার দিকে দৃষ্টি স্থির রেখে দৃঢ় গলায় বলে, দর্পণের সাথে আমার কোনো প্রকার কোনো সম্পর্ক নেই, তাই এইসব বিষয়ে কথা বলার ইচ্ছেও আমার নেই। তার কর্মস্থল জড়িত কোনো কিছুর সাথে তো কখনোই নয়। এসব ব্যাপারে আমি আগেও কিছুই জানতাম না, এখনও কিছুই জানি না, আর জানতে চাইও না। তাই এইসব কথা আমার কাছে না বললেই খুশি হব। আপনি এখন আসতে পারেন, আমার সময় নষ্ট হচ্ছে, অসুস্থ রোগীরা বসে আছে। বলেই সে নূপুরকে পরবর্তী রোগীকে ভেতরে পাঠাতে বলে। অদ্রিতা অবাকের রেশ দ্রুত কাটিয়ে ওঠে। খানিক উচ্ছ্বসিত হয়ে জিজ্ঞাসা করে, আপনি কি সত্যি বলছেন দর্পণ আপনাকে ছেড়ে দিয়েছে? আমি জানতাম দর্পণ কখনোই আপনাকে ভালোবাসেনি, সে তো আপনাকে ব্যবহার করেছে শুধু। গেট আউট। সিয়াশা থমথমে মুখে বলল। অদ্রিতা প্রগাঢ় হাসল, কণ্ঠে মলিনতা এনে সমবেদনা জানিয়ে বলল, আপনার নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে, তাই না? আমি বুঝি, আমার হতো, তবে এখন আর হচ্ছে না। আপনার কষ্ট দেখে আমার সুখ অনুভব হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে না আসলে তো এত খুশির সংবাদ জানতেই পারতাম না। আপনি চিন্তা করবেন না, আমি দর্পণকে সবসময় আগলে রাখবো, খুব ভালোবাসবো। এত ভালোবাসবো যে সে একদিন আফসোস করবে কেন সে আপনাকে চুজ করেছিল। সিয়াশা ম্লান হেসে উঠল, মাথা নেড়ে বলল, আপনার ইচ্ছে পূরণ হোক। তার প্রচুর ভালোবাসার প্রয়োজন, সে যে বড্ড একা। অদ্রিতা তাচ্ছিল্য হেসে প্রসন্ন মনে বেরিয়ে যায়। সিয়াশা লম্বা শ্বাস নেয়, মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে তোলে। ফের কলম চালিয়ে ঔষধগুলোর নাম লিখতে শুরু করে, যেগুলো কম্পাউন্ডারের কাছে দেবে আনানোর জন্য। তবে কোনো ক্রমেই কলম চালাতে পারল না। হাত দুটো থরথরিয়ে কাঁপছে। সে জোর খাটায় নিজের ওপর। এক হাত দিয়ে আরেক হাত চেপে লিখতে শুরু করল। ধীরে ধীরে লিখতে সফল হয়। সে খুশি হয়ে গেল লিখতে পেরে। লিখতে লিখতে সাদা কাগজটিতে টপ টপ করে কয়েক ফোঁটা পানি পড়ল। মেয়েটি অস্থির চিত্তে সেগুলো মুছে ফেলে আবার লিখতে শুরু করে। তবে অবাধ্য অশ্রুগুলো যেন আজ আন্দোলন শুরু করেছে। তারা কোনোভাবেই থামবে না। ধীরে ধীরে পানির পরিমাণ বাড়তে লাগলো। বাড়তে বাড়তে পৃষ্ঠাটা ভিজে উঠত প্রায়। হাত দুটো অবশ হয়ে আসতো। একটা সময় আর সামলাতে পারে না নিজেকে। হাত পা ছেড়ে নতমস্তকে ফুপিয়ে কেঁদে উঠল। নিজের সাথে যুদ্ধে না পেরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমাকে ব্যবহার করার জন্য হলেও সারা জীবন সাথে থেকে যেতেন দর্পণ। আপনার পাশে আমি অন্য কাউকে কি করে সহ্য করব? ওটা যে আমার সংসার, তবে ওখানে অন্য কেউ কেন অধিকার ফলাবে? কেন কেউ আমার দর্পণের পোশাক ছোবে? অন্য কেউ কেন রান্না করবে আপনার জন্য?
কেন কেউ আপনার বুকে মাথা রেখে ঘুমাবে? কেন? কেন? ঠিক 9:45 সাইফের কল আসে সিয়াশার ফোনে। সিয়াশা দ্বিতীয়বারের মতো ভালো করে চোখ মুখ ধুয়ে মুছে ব্যাগ হাতে বেরিয়ে আসে হাসপাতাল থেকে। বের হতেই দেখতে পেল অনতি দূরে পকেটে হাত গুজে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে সাইফ। পাশে একটা বাইক রাখা, আজ বহুদিন চালানো হয় না। আজ মেয়ের আবদারের কারণেই মেহমাদকে আসতে বারণ করেছে সে। মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিজেই চলে এসেছে বাইক নিয়ে। মেয়েকে দেখতেই সাইফের মুখে হাসি ফুটে ওঠে। সিয়াশা এগিয়ে আসে, মেয়ের নির্জীব লালচে মুখশ্রী দেখে সাইফের বুঝতে বাকি থাকে না মেয়ে কান্না করেছে। সিয়াশা হাসি মুখে বাবাকে জিজ্ঞাসা করে, আজ তুমি কেন এলে পাপা? মেহমাদ ভাই কোথায়? মেহমাদ অফিসে বাচ্চা, তাই আজ আমিই নিতে আসলাম তোমায়। ওহ, চলো তাহলে। বলেই সিয়াশা বাইকে উঠতে যায়। সাইফ পিছু ডাকে মেয়েকে। সিয়া, হুম? সাইফ এগিয়ে আসে মেয়ের কাছে। সিয়াশা কৃত্রিম হাসল বাবার দিকে তাকিয়ে। সাইফ মেয়ের এক হাত আঁকড়ে আরেক হাতে অবিন্যস্ত খোলা চুলগুলো গুছিয়ে দিতে দিতে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞাসা করে, ঠিক আছো? সিয়াশা অপ্রস্তুত হেসে তড়িঘড়ি করে বলল, হ্যাঁ পাপা, একদম ঠিক আছি। আমার আবার কি হবে? সাইফ মৃদু হাসে মেয়ের কথায়। আলতো হাতে মেয়েকে বুকে জড়িয়ে নেয়, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি জানি আমার বাচ্চা খুব স্ট্রং। আমি বলছি না সিয়া? কম্পিত ঠোঁট দুটো কামড়ে সিয়াশা ঘন ঘন মাথা নেড়ে সায় জানায়। ফ্যাসফ্যাসে গলায় বলে, তুমি ঠিক বলেছো পাপা, একদম ঠিক বলছো। আমি খুব স্ট্রং, খুব। সাইফের মুখশ্রী গম্ভীর হয়ে ওঠে কাঁধে গরম জলের স্পর্শে। গম্ভীর গলায় বলল, উই হ্যাভ টু বি মোর স্ট্রং বাচ্চা। সিয়াশা প্রাণপণে কান্না আটকানোর চেষ্টায় মত্ত। সাইফ থমথমে মুখে বাইকে বসে। পুরোটা রাস্তা বাবা মেয়ে আর কোনো কথা বলল না। নীরব যাত্রায় দুজনের সঙ্গী ছিল বুকের ভেতরে জ্বলতে থাকা ভিন্ন ভিন্ন দহন। আমি কেন আপনার মুখের কথায় বিশ্বাস করে নেব? মৃণাল আপনার মেয়ে। সাইফ শক্ত কণ্ঠে বলল। সম্মুখের লোকটি মলিন হাসে, চোখে তার অশ্রু। পকেট থেকে একটা পাসপোর্ট সাইজের একটি ঘোলাটে ছবি বের করে সাইফের দিকে এগিয়ে দেয়। সাইফ থমথমে মুখে সেদিকে একবার তাকায়। মুহূর্তেই বুকটা চৌচির হয়ে উঠল। ছোট্ট মৃণাল তার বাবার কোলে। এটা মৃণালের নবজাতক থাকা অবস্থায় ছবি। তার মনে আছে সন্তানের মুখে কে বা ভুলতে পারে। সে ছবিও তুলে রেখেছিল। সাইফ মৃণালকে সদর হাসপাতালে পেয়েছিল। বান্দরবনের প্রতিটা হাসপাতালেরই সাইফ জানিয়ে রেখেছে কোনো শিশুর অভিভাবক না পেলে কিংবা কেউ সন্তান ফেলে দিতে চাইলে যেন তাকে জানায়। তেমনি একদিন সদর হাসপাতাল থেকে ফোন আসে, একটা 3 মাসের শিশুকে কেউ ফেলে রেখে গিয়েছে হাসপাতালে। অনেক খোঁজাখুঁজির পরেও অভিভাবক পায়নি। তখন সাইফ অফিসিয়ালি তাকে অ্যাডপ্ট করে। তবে সে কখনো ভাবতে পারেনি কেউ কখনো তার খোঁজে আসতে পারে। এমন ঘটনা তার সাথে আগে কখনো ঘটেনি। আজ পর্যন্ত যত বাচ্চাদের সে নিজের কাছে বড় করেছে, কেউ কোনোদিন তাদের খোঁজে আসেনি। সাইফ অসহায় দৃষ্টিতে শ্বশুরের দিকে তাকায়। সে কোনো মতেই মৃণালকে কাউকে দেবে না, কিন্তু সে আটকাবেও বা রাখবে কি করে? এরা যে মৃণালের আসল পরিবার। আশফাক আহমেদ গম্ভীর গলায় বলল, তা মৃণাল যে আপনাদের বাড়ির মেয়ে, তা আপনাদের এতদিন পর মনে পড়ল? এতদিন কোথায় ছিলেন? মৃণালের বাবার চোখ থেকে এবার পানি ছেড়ে দেয়। কান্নারত গলায় বলে, ওর মা আমার সাথে সংসার করতে চাইতো না। একদিন এটা নিয়ে অনেক ঝামেলা হয় আমাদের মাঝে। তারপর দিন সকালে সেই মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে বেরিয়ে যায়, কিন্তু আর ফেরত আসে না। আমরা অনেক খুঁজেছি আমার মেয়েকে, কিন্তু কোথাও পাইনি। কিন্তু আমি খোঁজ বন্ধ করিনি, খোঁজ চালিয়ে গিয়েছি। তারপরে জানতে পারলাম সদর হাসপাতাল থেকে ফেলে যায় একটা বাচ্চাকে দত্তক নেন আপনারা। দেখুন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, কিন্তু একটা বাবার থেকে তার মেয়েকে দূরে সরিয়ে দিবেন না। আমার বুকটা বহু বছর ধরে খালি পড়ে আছে। দয়া করে আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন। সাইফ থম মেরে বসে থাকে। আশফাক আহমেদ আশরাফ তাকে বুঝিয়ে বলল, তারা বাচ্চাদের ভালো ভবিষ্যতের জন্য কাজ করে, কিন্তু তারা কখনোই তাদেরকে তাদের আসল বাবা মায়ের ভালোবাসা থেকে দূর করতে পারে না। এই অধিকার তাদের নেই। সাইফ বাধ্য হয়ে মৃণালকে ডেকে পাঠায়। এই সরো সরো, ধরবে না আমার পাপাকে, বলে দিব কিন্তু। গার্ডদের ধমকাতে ধমকাতে মৃণাল ছোট্ট একটা রিক্সা গাড়ি চালিয়ে বাবার অফিস রুমে ঢোকে।
কাউকে ধরতে দেবে না। সাইফকে আশরাফকে দেখতেই মৃণাল খুশিতে চেঁচিয়ে উঠল। পাপা, মামু দেখো, আমি রিক্সা চালাতে পারি, আমি বড় হয়ে গেছি। আশরাফ মলিন হাসে। সাইফ এগিয়ে গিয়ে মৃণালকে কোলে তুলে নেয়, কপালে আলতো চুমু দিয়ে আদুরে গলায় বলে, বাহ বাহ, আমার প্রিন্সেস অনেক বড় হয়ে গিয়েছে যে। পরপরই কক্ষে অচেনা দুটো মহিলা আর একটা লোককে দেখে সে ঘাড় কাত করে হাসি মুখে বলল। হ্যালো। মৃণালের বাবা মৃদু হেসে এগিয়ে যায়, হাত বাড়িয়ে বলে। একটু কোলে আসবে মা? মৃণাল কপাল কুঁচকে নেয়, তৎক্ষণাৎ বাবার গলা জড়িয়ে ধরে নাকচ করে বলে, না পাপা বলেছে অচেনা কারোর কোলে যেতে নেই, আমি যাব না। সাইফের বুকটা হু হু করে ওঠে, নিজেকে শক্ত করে বলে। উনি অচেনা লোক নয় প্রিন্সেস, উনি তোমার পাপা। মৃণাল ফ্যালফ্যাল করে বাবার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, পরপরই খিলখিলিয়ে হেসে ওঠে, হাসতে হাসতে বলে, দুষ্টু ছেলে আমার সাথে দুষ্টু করছে, আমার বাবা তো তুমি। বলেই সে আবারও হাসতে লাগলো। সাইফ মৃণালকে নিয়ে চেয়ারে বসে তাকে বুঝিয়ে বলে ওনারা তার আসল পরিবার, তাকে নিতে এসেছে। কিন্তু মৃণাল সে কিছুতেই যাবে না, না পেরে সে কান্না জুড়ে দেয়। সাইফ তাকে বুঝিয়ে শুনিয়ে মানায় সে বেড়াতে যাবে কিছুদিনের জন্য, তারপরে সে আবার গিয়ে নিয়ে আসবে। সেখানে একটা মা রয়েছে, দাদু রয়েছে, চাচা চাচি রয়েছে, বললে সে রাজি হয়। মৃণালকে নিয়ে যাবে শুনেই সিয়াসা ছুটতে ছুটতে আসে। সে হতবাক হয়ে যায়, বাবা কিভাবে রাজি হয়ে গেল মৃণালকে দিয়ে দেবার জন্য। ছিয়া, আমি বেড়াতে যাচ্ছি, সেখানে একটা মা আছে, বুঝেছো? আমি তাড়াতাড়ি ফিরে আসবো, পাপাকে বলবে তাড়াতাড়ি আমায় নিয়ে আসতে। মৃণাল হেঁচকি তুলতে তুলতে বলল। সিয়া টলমলে চোখে মৃণালকে বুকে জড়িয়ে নেয়। সাইফ মৃণালের পরিবারকে সাফ সাফ জানিয়ে দেয় মৃণাল যদি কখনো ওখানে ভালো না থাকে তবে সে আইনিগতভাবে তাকে তাদের থেকে দত্তক নেবে। সকল বন্ধুদের থেকে বিদায় নিয়ে মৃণালকে তারা নিয়ে যায়। তবুও সাইফের মন মানে না মেয়েকে এভাবে ছেড়ে দিতে। তাতে যতই তার পরিবার হোক না কেন, সে তৎক্ষণাৎ মেহমাদকে ফোন লাগায় তাদের উপর নজর রাখতে বলে। সাইফ ঝিমুনি দিয়ে বসেছিল আশ্রমের অফিস রুমে। একটু পর পর বাচ্চারা ছুটে আসে বাবার সাথে কথা বলতে। মেহমাদের ফোনে তার ঝিমুনি কাটে। ফোন তুলতেই মেহমাদের ব্যস্ত উদ্বিগ্ন কণ্ঠ ভাসে। স্যার, মিনলের পরিবার সিএনজিতে করে যাচ্ছিল, কিন্তু মাঝ রাস্তায় একটা গাড়ি এসে থামে আর মিনালের বাবা মিনালকে সেই গাড়িতে তুলে দেয়। সাইফ বাঘহারা হয়ে যায়, মুখশ্রীতে আতঙ্ক ভর করে। ক্ষিপ্ত কণ্ঠে বলল, মেহমাদ, তুমি আটকাবে না ওদের। তোমার সামনে থেকে ওরা মিনালকে কিভাবে নিয়ে যেতে পারে? ওই গাড়ির পিছু নাও, আর ওই বাস্টারদের ও এখানে তুলে আনবে। ফোন রেখেই সাইফ ছুটে বেরিয়ে পড়ে আশ্রম থেকে। শ্বাস প্রশ্বাস রুদ্ধ, দেহ প্রাণহীন হয়ে পড়ছে। ওই ছোট্ট প্রাণটির মাঝে যে তার সুখ আছে। গাড়ি পর্যন্ত যেতে যেতেই বিজিবির প্রধান কর্মকর্তাকে ফোন লাগায়। তখনই ফোনে ভেসে উঠল একটা নাম্বার। সাইফের গতি স্রোত হয়। ফোন আঁকড়ে ধরা হাতটি কেঁপে উঠল ভাইব্রেশনের কারণে। সম্বিত ফিরে পেতেই সে তড়িৎ গতিতে ফোনটা রিসিভ করে। ভেসে আসে চিরচেনা সেই কণ্ঠস্বর। অন্যের সন্তানের জন্য এত ভালোবাসা থাকলে নিজের সন্তানের জন্য কত ভালোবাসা রয়েছে ভেবে আমার চিত্ত ঠান্ডা হয়ে আসছে। সাহেব, রান ফাস্ট সাহেব, রান ফাস্ট। মিনাল নিডস ইউ বেডলি। ওকে ছেড়ে দে, ওকে কিছু করিস না প্লিজ। ও একটা বাচ্চা, ওকে কেন টানছিস? দম থাকে তো আমার সাথে লড়। দুর্বলতা খোঁজা কাপুরুষের কাজ। আওয়াজ নিচু সাহেব। কাপুরুষ? যদি সমস্যা স্মুথলি সমাধান হয়ে যায় তবে শক্তি নষ্ট করার মতো বোকামি আমি করি না। সাইফের উত্তেজিত বদন ম্লান হয়ে আসে, চোখ দুটো টলমল হয়ে আসতো। মনস্পটে মৃণালের হাস্য উজ্জ্বল মুখটি ভেসে রয়েছে। নিভন্ত কণ্ঠে অনুনয় করে বলল, আমি তো সব কথা শুনবো প্রিলি, আমি তো সব কথা শুনবো, প্লিজ মৃণালকে ফিরিয়ে দে। আশাকে খুন করা হয়নি, সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। মেজর দর্পণ যেটা বলেছে সেটা ভুল। সাইফ নিশ্চল নিঃশ্বাস দাঁড়িয়ে সেভাবেই কলের পুতুলের মতো ভেসে আসা কণ্ঠটিকে অনুসরণ করে বলল, আশাকে খুন করা হয়নি, সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। মেজর দর্পণ যেটা বলেছে সেটা ভুল।
ট্রান্সপারেন্ট সাদা শাড়ির সাথে স্লিভলেস সাদা ব্লাউজ পরিহিতা অদ্রিতাকে সুন্দরের থেকেও কামনীয় বেশি লাগছে। বক্ষ বিভাজন সুস্পষ্ট, সাফেদ উদরে সরু গহ্বর সব সুস্পষ্ট, যা একটি পুরুষের দেহে শিহরণ জাগানোর জন্য যথেষ্ট। দর্পণের ঠোঁটে আলতো হাসি ফুটে ওঠে অদ্রিতাকে দেখে। দরজায় হেলান দিয়ে বুকে হাত গুজে মৃদু কণ্ঠে বলে, আপনাকে মোহনীয় লাগছে মিস অদ্রিতা। আমার অপেক্ষায় এত দীর্ঘ করার শাস্তি পেতে হবে আপনাকে। 1 ঘন্টা যাবত অপেক্ষা করে আছি আপনার জন্য। অদ্রিতা লাজুক হাসে, শাড়ির আঁচল আঁকড়ে ধরে বলে, আপনার থেকে সব শাস্তি পেতে আমি রাজি। আর সেটা যদি হয় প্রেমাময়, তবে তো কথাই নেই। ফের উচ্ছ্বাসিত কণ্ঠে শুধায়, আপনি চিয়াশাকে ছেড়ে দিয়েছেন, তাই না? আমি জানতাম আপনি বিচক্ষণ, সুন্দর, পরক্ষণে কখনো ভুল হতেই পারে না। কোথায় আমি আর কোথায় সে? এতদিন আপনি ইউজ করেছেন চিয়াশাকে, তাই না? দর্পণের দৃষ্টিতে বিস্ময়, সে বিস্মিত কণ্ঠে বলল, আপনি আমার ভেতরটা কিভাবে পড়ে ফেললেন মিস অদ্রিতা? অদ্রিতা লাজুক কণ্ঠে বলল, যাদের মনের মিল থাকে তারা একে অপরের শ্বাস প্রশ্বাস ও গভীরতাকেও পড়তে পারে। আপনি সত্যি প্রশংসার যোগ্য মিস অদ্রিতা। ভেতরে আসুন। প্রথমবার এসেছেন আমার বাসায়। দেখুন আপনার আপ্যায়নের জন্য কত মানুষ অপেক্ষা করে আছে। দর্পণ দরজা থেকে সরে দাঁড়িয়ে বলল। অদ্রিতা কপাল কুঁচকে ভেতরে উকি দিয়ে হাসি মুখে ঢুকে। দর্পণ দরজা আটকে ভেতরে চলে যায়। অদ্রিতা ভেতরে ঢুকতেই চমকে উঠল ঘরভর্তি বিজেপি কর্মকর্তাদের দেখে। তাকে দেখতেই 2 জন ফিমেল উঠে আসে। অদ্রিতা ভয়ার্ত দৃষ্টিতে একবার দর্পণ আরেকবার তাদের দিকে তাকায়। স্তম্ভিত কণ্ঠে জিজ্ঞাসা করে, এসব কি দর্পণ? দর্পণ শীতল দৃষ্টিতে তাকালো, খানিকটা এগিয়ে যায় অদ্রিতার দিকে, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, সাবধান করেছিলাম তার থেকে দূরে থাকতে, শোনেননি? তার চোখের পানি এসেছে আপনার জন্য। এটা আমি মোটেও সহ্য করব না। বাহিরের যে কেউ এসে তাকে কাঁদাতে পারে না, এই অধিকার আমি কাউকেই দিইনি। বলেই সে সরে আসে। বিজেপির কর্মকর্তার উদ্দেশ্যে বলল, আপনারা তাড়াতাড়ি কাজ সারুন, আমি দরজা আটকাবো। ফিমেল কর্মকর্তা 2 জন এসে অদ্রিতার হাতে হাতকড়া পরিয়ে দেয়। অদ্রিতা চেঁচিয়ে উঠে বলে, আমি কি করেছি? আপনারা আমাকে হাত করা পড়াচ্ছেন কেন? কি করেননি ম্যাডাম? কাউকে মারার জন্য গুন্ডা ভাড়া করেন, তাও আবার এমন গুন্ডা যাদের আটক করার জন্য সেনাবাহিনীরা হন্য হয়ে ঘুরছিল। আপনি যে এতদিন খোলা আকাশের নিচে ঘুরছেন, এটাই আপনার ভাগ্য। এখন নাটক কম করুন, চলুন। এমনিতেই গা গরম হয়ে উঠেছে। শালীনতা বজায় রেখে চলাফেরা করবেন তো। এখন যদি এভাবে আপনাকে নিয়ে যায়, কয়েদিরা সহ সব কর্মকর্তারা তো কাজ ছেড়ে আপনাকে দেখে চোখ জোড়াবে। একে কেউ একটা চাদর জড়িয়ে তারপর নিয়ে যাও। অদ্রিতা হতবিহ্বল হয়ে শুধায়, আপনাদের কাছে কি প্রমাণ আছে যে আমি কাউকে মারতে চেয়েছি? লোকটি অদ্রিতার চোখের সামনে একটি ভিডিও তুলে ধরে। সেখানে সে সিয়াশাকে মারার জন্য যাদের টাকা দিচ্ছিল সেটা স্পষ্ট দেখাচ্ছে। অদ্রিতার চোখ ভরে উঠল। সে ভেজা চোখে দর্পণের দিকে তাকিয়ে বলে, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না দর্পণ। আপনি জানেন আমি আপনাকে কতটা ভালোবাসি, আর আমি যা করেছি সব আপনার জন্য করেছি। বিজেপির কর্মকর্তা খেকিয়ে উঠল, আরে ম্যাডাম, কীর্তন থামান। কেসটা স্যারের আদেশে ফাইল হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত থেকে কিভাবে বাঁচতে পারেন সেই চিন্তা করেন। উনি এখনো ভালোবাসার জয়গান গাইছে। এই চলো এনাকে নিয়ে। দর্পণ দীর্ঘশ্বাস ফেলে দরজা আটকে গলায় তোয়ালে ঝুলিয়ে বাথরুমে ঢুকে গেল। রাত 9টা বাজে। কিছুক্ষণ আগে বাসায় এসেছে অফিস থেকে। তন্মধ্যে এই আপদকে চিরতরে বিদায় করতে পেরে খানিক স্বস্তি মিলল। এখন ঠান্ডা মাথায় একটা গোসল দেবে। পিচের রাস্তার পাশ ঘেঁষে স্যাঁতসেঁতে শ্যাওলা জাপটে আছে সুউচ্চ পাহাড়ের বিস্তৃত কাঠামো। জিপিএসে তখনও 1 কিলোমিটারের পথ নির্দেশ করছে, অথচ সাইফের কাছে সেটা 100 কিলোমিটার দীর্ঘ অনুভব হচ্ছে। সন্তানের জীবন নিয়ে যখন শঙ্কা তৈরি হয়, তখন একটা বাবার অভ্যন্তরে ঠিক কেমন অনুভূতি সঞ্চার হয়, এজন্য বর্ণনাতীত এক অনুভূতি। শঙ্কিত দেহ ভয় উত্তেজনায় ক্রমশই দুর্বলতা অনুভব করল।
স্টিয়ারিংয়ের হাত দুটো শক্ত করে চেপে ধরে সাইফ চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। অক্ষিপটে ভেসে ওঠে ছোট্ট মুখটি। দৈবাত কেঁপে উঠল সাইফের সঙ্গীত কায়া। কেননা ভেসে ওঠা মুখটি অর্ধ মৃত, জীর্ণ শীর্ণ, আঘাতপ্রাপ্ত, বিধ্বস্ত নিশার তাকিয়ে আছে তার দিকে। তাতে যেন হাজারো অভিযোগ, যেন বলছে, পাপা তুমি কিভাবে আমার জন্য কারোর পাপা তুমি কিভাবে আমায় অন্য কারোর হাতে তুলে দিলে? দেখো আমার গায়ে কত রক্ত, আমার অনেক ব্যথা করছে। পাপা আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে কেন? সাইফ চাপা আর্তনাদ করে উঠল প্রিন্সেস বলে। চট করে চোখ খুলে ফেলল, সঙ্গে সঙ্গে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। রিনানের রক্তাক্ত মুখটি কেন তার অক্ষিপটে ভাসছে। তার বাচ্চা ঠিক আছে, তার প্রিন্সেস তো একদম ঠিক আছে। সে ওভার থিঙ্কিং করছে, এই তো আর কিছুটা পথ, তারপরেই সে গিয়ে দেখবে তার মৃণাল তার জন্য কান্না করছে আর অপেক্ষা করছে। সে জানে তার প্রিন্সেস তার অপেক্ষায়, তাকে পৌঁছাতে হবে, খুব দ্রুত পৌঁছাতে হবে। অ্যাক্সিলারেটরের বল প্রয়োগের মাত্রা বাড়তে থাকে, ঠিক ততক্ষণ বাড়ে যতক্ষণ আর সীমা বেরোয়। ড্রাইভারের ওপরও সাইফ বিশ্বাস করতে পারেনি। ড্রাইভার যদি গাড়ি আস্তে চালায়, তার প্রিন্সেসের অপেক্ষা যদি আরও দীর্ঘ, অসহনীয় হয়ে ওঠে। সাইফকে বলা হয়নি মৃণাল কোথায় আছে, তাকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, যদি জীবিত উদ্ধার করতে পারে তো করুক। সে আধা ঘন্টার মাঝেই খুঁজে নিয়েছে মেয়ের ঠিকানা। শ্যাওলা পরগাছায় আবৃত পাহাড়ের পদতলে অন্ধকারাচ্ছন্ন গুমট গা ছমছমে পরিবেশ। উদ্দামী পায়ে এগিয়ে চলা সাইফ ঝোপঝাড় ভেঙে ছুটে যায় ভেতরে। টিনের একটা ভাঙাচোরা ঘর। সাইফের ভয়ার্ত মুখশ্রী বেরং ধারণ করে ভেতরে থেকে আসা পাশবিক কথোপকথনে। কেউ বলছে 4-5 টুকরো করে বাক্সবন্দি করে পাঠিয়ে দে, আরেকজন বলছে যা করার তাড়াতাড়ি কর। দেহে রক্ত সঞ্চালন বাড়তে থাকে, সাথে সাথেই বেড়ে যায় দৈহিক উষ্ণতা। সাইফ এগিয়ে যায়, দরজাটা ধাক্কা দিলেই ক্যাচক্যাচ করে খুলে যায় দরজাটি। 4 জন 27 কি 28-এর দাঁড়গোড়ায় থাকা যুবক চমকে ওঠে, সাইফের দিকে তাকায়। সাইফের মনোযোগ সেদিকে নেই, তার মনোযোগ তো ইটের টুকরার ওপর নিথর হয়ে পড়ে থাকা রক্তাক্ত দেহের দিকে। পরনে বেবি পিঙ্ক কালারের প্রিন্সেস ড্রেসটি, খণ্ড বিখণ্ড, জায়গায় জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ। এটা কি তার মেয়েটার রক্ত? ওইটুকু দেহে এত রক্ত কোত্থেকে আসলো? কতই বা কষ্ট হলো তার মেয়েটি। গাল দুটোতে খামচি থাপ্পড়ের দাগ স্পষ্ট। পাপা বলে অনেক চিৎকার করেছিল বোধহয়, কিন্তু হায় নিষ্ঠুর পাপা তখন ছিল না। সাইফ অসহায়ের ন্যায় চিৎকার করে উঠল মৃণালের রক্তাক্ত দেহটি বুকের মাঝে নিয়ে। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, প্রিন্সেস, এই প্রিন্সেস, পাপা এসে গিয়েছি। ওঠো, চোখ খোলো মা, দেখো পাপা, পাপা এই তোমার আর কিচ্ছু করতে পারবে না। 4 জন যুবক কিয়ৎকাল সময় নিল, তবে পরিস্থিতি বুঝে ওঠার আগেই বিজিবির কর্মকর্তারা ঘিরে নেয় চারিপাশ। রুদ্ধশ্বাস আটকে আশরাফ ত্রস্ত পায়ে ঘরটিতে ঢুকে। আইনের শাস্তির অপেক্ষা করা তার পক্ষে সম্ভব না। রক্ত টকবগে ক্রোধ ঘৃণায় তাদের হাতে থাকা ছুরি দিয়েই কষায়ের মতো এক একটাকে জখম করে। দেহ থেকে অঙ্গবিচ্ছেদের যন্ত্রণায় যুবকটি তখন মাটিতে কই মাছের মতো লাফাতে থাকে। আশরাফের চিত্ত ঠান্ডা হয়ে আসে। ফিনকি থেকে ছিটকে পড়া রক্তের ফোয়ারা দেখে বিজেপির কর্মকর্তারা আশরাফের অসংলগ্ন আচরণে তার উপর ধরাশায়ী হয়ে গেল। বল প্রয়োগ করে তাকে আটকায়। জীবন আরও একবার সাইফকে কাওয়ার্ড ঘোষণা করতে গিয়েও থমকে যায় সকলে। কেননা ছোট্ট ওই প্রাণটির মধ্যে বোধহয় বাবার উপর অঢেল বিশ্বাস ছিল। সে হয়তো জানতো তার বাবা আসবে, তার বাবা তাকে কখনোই কিছু হতে দিতে পারে না। দেহে তখনও প্রাণ অবশিষ্ট ছিল। সকলকে অবাক করে দিয়ে মৃণাল নড়ে ওঠে বদ্ধ নেত্রে, অস্ফুট ব্যথাতুর শব্দে কেঁদে ওঠে। সাইফ এক মুহূর্ত অপেক্ষা না করে কোলে তুলে নিয়ে উন্মাদের মতো দৌড়াতে থাকে, যেন পা থামলেই ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যাবে। সিয়াশা বজ্রহত চাহনিতে দেখছে আইসিইউতে শুয়ে থাকা ক্ষতবিক্ষত ছোট্ট দেহটিতেও একবার নতমস্তকে বসে থাকা বাবাকে। মৃণাল বেঁচে আছে, তবে এখনও শঙ্কামুক্ত নয়। রাফ টাচ, লাগাতার আঘাত, মারধর করায় শরীরে শুধু প্রাণটুকুই অবশিষ্ট ছিল। সিয়াশা হাঁটু গেড়ে বসে বাবার সামনে ম্লান কণ্ঠে শোধায়, আমি তো জানতাম আমার পাপা সুপারম্যান, তবে এতটা পাশবিক নির্যাতনের শিকার কেন হতে হলো ওই বাচ্চাটিকে? ইদানিং তোমায় চিনতে পারছি না আমি পাপা। কি হচ্ছে এগুলো আমাদের সাথে? তুমি কি লুকাচ্ছ আমাদের থেকে? কারা করেছে ওর সাথে এমন? কেনই বা করেছে? আমার জবাব চাই পাপা। ঘন পল্লব ভিজে উঠল। কেমন করে পাল্টে যাচ্ছে তাদের জীবন। আগের মতো সেই নির্ভীক প্রাণবন্ত হাসি খুশি জীবনটা যেন অচিরই অতীতে হয়ে ধরা দিচ্ছে। সাইফ অপ্রস্তুত, চঞ্চল দৃষ্টি গোচরে মত্ত।
কম্পিত কণ্ঠে বলে, ওর বাবার টাকার লোভে ওকে নিয়ে বিক্রি করে দিয়েছিল। এখানে আমার কোনোভাবে সম্পৃক্ত নেই। ওই বাস্টার্ডকে পুলিশে দাও, পুরো পরিবারটাকে পুলিশে দাও। সিয়াসার কণ্ঠে তেজের হুঙ্কার ঠিকরে বেরোচ্ছে। সাইফ চোখ তুলে তাকায় মেয়ের দিকে, মৃদু হেসে বলে, সে আইনের লোকের কাজ, তারাই করবে। তুমি চিন্তা করো না বাচ্চা, রাত 12টা বেজে গিয়েছে। আশরাফের সাথে বাসায় চলে যাও। আমি কোথাও যাব না। পাশ থেকে আশরাফ ব্যগ্র কণ্ঠে বলল, আমিও কোথাও যাব না, মৃণালের জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করব আমি। সিয়াসাও জেদি গলায় বলল। সাইফ কিছু বলল না, চোখ সরিয়ে ফোনের দিকে তাকায় মেহমাদের ছোট্ট একটা মেসেজ। তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় সিয়াসা আর আশরাফের উদ্দেশ্যে বলল, তাহলে তোমরা থাকো, আমার একটু কাজ আছে, সেটা সম্পন্ন করে আসি। ঘুটঘুটে অন্ধকারে হাত পা বাঁধা অবস্থায় মাটিতে পড়ে আছে মৃণালের বাবা, মৃণালের সৎ মা এবং তার দাদি। এই তিনজনই সকালে এসেছিল মৃণালকে নিতে। মৃণাল যখন তার মায়ের গর্ভে ছিল তখন থেকেই তারা মা মেয়ে দুজনের শ্বশুরবাড়ির অমানবিক নির্যাতনের শিকার হতো। কারণ বিহীন রাত দিন তাদের ওপর চলা এই নির্যাতন সহ্য করে মৃণালের মা মৃণালকে জন্ম দেয়। তবে 3 মাস যেতেই যেন মা মেয়ের জীবন হুমকির মুখে পড়ে। পরিবারের নির্যাতন থেকে নিজেদের মুক্তি দিতেই একদিন মৃণালের মা লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, মেয়েকে রেখে যায় হাসপাতালের এক নার্সের কাছে। কেন রেখে যায় তার কারণ অজানা। হয়তো তার সামর্থ্য ছিল না মেয়েকে বহন করার, কিংবা হয়তো মৃণালের ভবিতব্য ঘটনের জন্য ওটাই সৃষ্টিকর্তার ইচ্ছা ছিল। সাইফি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মৃণালের বাবার দিকে, বোঝার চেষ্টা করছে সামনের লোকটা মানুষ নাকি পশু। মানুষ হলে তো একটু মনুষ্যত্ব থাকতো। নিজের মেয়ে না হোক, কোনো মানুষ তো কখনো একটা অন্যের বাচ্চাকে ও টাকার লোভে কারো হাতে তুলে দিতে পারবে না। বাবার আরেক নিকৃষ্ট প্রকারভেদ যে তার সামনে সুস্পষ্ট, যে কিনা টাকার জন্য মেয়ের হাসি কেড়ে নিতে দুবার ভাবেনি, সঁপে দিয়েছে পশুদের কাছে। একটা বার ভাবেনি বাচ্চাদের সাথে ঠিক কি হবে। আর ভাবতে পারে না সাইফ। তার মস্তিষ্ক এক পশু ভর করেছে, যতক্ষণ পর্যন্ত না ওটাকে নামাতে পারবে স্বস্তি নেই। পাশেই মেহমাদ দাঁড়িয়ে আছে। মেহমাদ চৌধুরী নিবাসের থেকে শুরু করে আশা ফাউন্ডেশনের সিকিউরিটি চিফ। তাদের নিরাপত্তার সকল দায়িত্ব মেহমাদের পেছনে 2 জন মহিলা গার্ড দাঁড়িয়ে আছে। আজ স্পেশালি তাদের আনা হয়েছে। সাইফ হকি স্টিকটা হাতে তুলে নেয়, মেহমাদের উদ্দেশ্যে আদেশ ছুড়ে বলে মৃণালের সৎ মা আর দাদিকে অন্য কক্ষে নিয়ে যেতে। মহিলা গার্ড দুটো টেনে হিস্ট্রি নিয়ে যায় তাদের 2 জনকে। ঠিক 10 মিনিটের মাথায় গোডাউনটি লাগাতার লাঠিচার্জের শব্দে আড়ম্বরপূর্ণ হয়ে উঠল। অনবরত আঘাত করে যাচ্ছে মৃণালের বাবার দেহ, রক্ত বর্ণ ধারণ করে। হালকা হাওয়া বাঁধন ছেড়ে মৃণালের বাবা সাইফের পা আঁকড়ে ধরে অনুনয় করে বলে, আমারে ছাইরা দিন, আমি টাকার লোভে কইরা এমনটা করছি। আমি আগে থেকেই জানতাম আমার মাইয়া এই জায়গায় থাকে, কিন্তু আমি কখনো খোঁজ নিতে আহি নাই। আপদ বিদায় হয়েছে, কিন্তু কয়েকজন লোক সেই দিন আমার বাড়িতে যায়, গিয়ে আমায় এই প্রস্তাব দেয় সাথে মোটা অঙ্কের টাকা, যাতে আমরা সারা জীবন বিনা পরিশ্রমে আরামায়েশে কাটাইয়া দিতে পারতাম। তাই আমি রাজি হয়ে গেছি একজনের উপর দিয়ে। যদি 5 জন সুন্দর জীবনযাপন করতে পারে তো দোষের কি? শেষের কথাটা বলতে দেরি আছে। মৃণালের বাবার মাথাটা থেতলে যেতে দেরি নেই। সাইফ হুঙ্কার দিয়ে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে ওঠে, সুয়ারের বাচ্চা, ওটা আমার সন্তান। তুইও জানের ওপর দিয়ে নিজের ভালো জীবনযাপন করার চিন্তাও করিস কিভাবে? তুই জানিস ও কত কষ্ট পেয়েছে? ও সারা গায়ে যখন রক্ত লেগেছিল তুই জানিস ও কেমন করছিল? পেথায় আমার মেয়েটা কথা বলতে পারেনি। চড়ের বাচ্চা, শুধু প্রাণে বেঁচে ছিল। অতটুকু দেহ কিভাবে এই পর্যন্ত সহ্য করেছে? তোর মতো বাবার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোর মতো বাবার বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। তোর মতো তুই একটা মরলে দুনিয়ার বোঝা কমবে। বলেই সাইফ বেধরম পেটাতে থাকে, ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না দেহ ভারসাম্য হারায়। অপর কক্ষ থেকে তখনও নারী চিৎকার ভেসে আসছে। মৃণালের দৈহিক সুস্থতায় স্থিতিশীল পর্যায়ে আসতে প্রায় 1 সপ্তাহ সময় লেগে যায়। প্রথম যেদিন জ্ঞান ফিরে আসে, বাচ্চা মেয়েটি অস্বাভাবিক আচরণ করে। ভয় ভেতরে গেঁথে যাওয়ায় কেউ সামলাতে পারছিল না, খিঁচুনি উঠে যেত। তেমন কোনো কথা বলে না, শুধু কাঁদে। শুধুমাত্র সাইফের সান্নিধ্যে মেয়েটি একটু শান্ত হতো।
সেই থেকে সাইফ কখনো মৃণালকে নিজের থেকে দূরে করেনি। এমনকি ওয়াশরুমে যেতে নিলেও বাচ্চা মেয়েটি বাবার পোশাক টেনে ধরবে। হাসপাতাল থেকে নিয়ে এলেও মৃণাল এখন বাবার সাথে বাবার ঘরে থাকে, আশ্রমে থাকে না। সাইফ জানায় মৃণাল যতদিন পর্যন্ত না স্বাভাবিক হচ্ছে, ভয় কাটিয়ে উঠছে, ততদিন সে তার কাছেই থাকবে। অপরাহ্নের শেষ মিঠা কিরণে বিশালাকার বারান্দা তখন ঝলমলিয়ে রয়েছে। ঝুলন্ত বাগান মৃদু সমীরণের ঝাপটায় হেলছে দুলছে। বারান্দায় অবস্থানরত চারজন নিজ নিজ দৃশ্যপট থেকে সেই সৌন্দর্য আস্বাদনে খানিক মৌনতা অবলম্বন করে। মেজর ওয়ালিউল্লাহ স্মিত কণ্ঠে শোধায়, কি করবি, কিছু ভেবেছিস? বুকের মাঝে শুয়ে থাকা ছোট্ট দেহটি নড়ে ওঠে শব্দ দূষণে। সাইফ শাহাদাত আঙ্গুলে ঠোঁট ঠেকিয়ে ইশারায় চুপ হতে বলে। ঘুমন্ত মৃণালের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ঘুম গাঢ় হতেই মেয়েটি হাত পা ছেড়ে দিল। সাইফ বুঝল মেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। তপ্ত শ্বাস ফেলে অবসাদ মিশ্রিত কণ্ঠে বলল, বুঝতে পারছি না কি করব। থুতনিতে আঙুল ঠেকিয়ে আশফাক আহমেদ গম্ভীর মুখে বলল, পিছু হাঁটতে চাইলেও সে আমাদের কোনোদিন ছেড়ে দিবে না। সে নতুন খেলায় জমেছে, সিয়াসার দিকে নজর পড়েছে তার। এই পরিস্থিতি থেকে বের হওয়ার দুইটা পথ আমাদের সামনে খোলা রয়েছে। একটা, এই দর্পণ যদি এই কেস ক্লোজ করে দেয় তো সে আমাদের পিছু ছেড়ে দিবে, সিয়াসার পিছু ছেড়ে দিবে। কারণ সে মাথায় এটা গেঁথে নিয়েছে দর্পণের একটা জিনিস সে কেড়ে নেওয়ার মতো রয়েছে, যেটা ওর কাজে দিবে। সেটা আমার জন্য অসম্ভব মনে হয় না দর্পণ কখনো এই কেসের থেকে পিছু হাঁটবে। আর একটা উপায় রয়েছে, আমরা যদি পিছু না হাঁটি, দর্পণকে সঙ্গ দেই, প্রতিবার অশুভ শক্তির বিজয় হবে এমনটা তো নাও হতে পারে। আমরা সকলে একসাথে লড়াই করলে অবশ্যই কিছু না কিছু করতে পারবো। মেজর ওয়ালিউল্লাহ মাথা নেড়ে সম্মতি জানায়। স্যার ঠিক বলছে সাইফ, আমারও মনে হয় আমাদের যে কোনো একটা সিদ্ধান্ত উপনীত হওয়া উচিত, নয়তো দিনকে দিন সকলের বিপদ বাড়বে, বই কি কমবে না। সে জানে আমরা এসবের সাথে জড়িত রয়েছি। দুটোর একটাও আমি করব না। সাইফ চোয়াল শক্ত করে তেরা কণ্ঠে বলে উঠল। আশফাক আহমেদের শান্ত দৃষ্টি ধপ করে জ্বলে উঠল। গনগনে আওয়াজে বলল, তা করবে কেন? তোমার তো সমাধানে যাওয়া পছন্দ নয়। পারবে তো শুধু নিজের বোকামির করার কাজগুলো জন্য নিষ্পাল মানুষগুলো প্রাণ নিতে। এই যে মেয়েটার অবস্থা হয়েছে না, এটার জন্য তুমিই দায়ী। এই দুনিয়ায় সততার কোনো মূল্য নেই। সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে গেলে চোখ কান মুখ বন্ধ করে বাঁচতে হবে, কিন্তু তা তো তোমার দ্বারা সম্ভব না। সাইফ উত্তর দেয় না। সুচারু দৃষ্টি বহাল রেখে চেয়ার ছেড়ে মৃণালকে কোলে তুলে উঠে দাঁড়ায়। তর্ক বিতর্ক চালিয়ে যাওয়ার মন মানসিকতা তার মাঝে নেই। সাইফকে উঠে যেতে দেখে ওয়ালিউল্লাহ ফের প্রশ্ন করল, চলে যাচ্ছিস কোথায়? এরকমটা আর কতদিন চলবে? আজ মৃণাল, কাল অন্য একটা বাচ্চা, পরশু শিয়া, তো পরের দিন মিনিময়ী। আর কত এভাবে ভয়ে লুকিয়ে জীবনযাপন করতে হবে? সাইফের গতি স্লথ হয়, পিছু না ফিরেই বলে, যা করা সিয়ার বিয়ের পর করব। ও দেশ ছাড়ুক, তারপর আলোচনায় বসবো। আপাতত এটা ব্যতীত আমার আর কোনো চিন্তা নেই। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাদের জন্য উৎসাহ, আপনাদের জন্য আরো ভালো কন্টেন্টের প্রতিশ্রুতি। আপনার ছোট্ট ক্লিকে আমাদের পথ চলা বড় হয়। আপনাদের পাশে পেলে আমরা পারবো আরো অনেক কিছু। তাই দেরি না করে এখনই এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলটি লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনের সাথে, আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথে।